শুরু করছি উপসংহারের আজকের দ্বিতীয় পর্বের আলোচনা। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তানের জন্ম হয়েছিল সেই রাষ্ট্র সম্পর্কে মোহমুক্তি ঘটতে বাঙালির বেশি সময় লাগেনি। প্রথমে শুরু মায়ের ভাষা নিয়ে, সাথে যুক্ত হয় অর্থনৈতিক বঞ্চনা। পাটের রায়ে যখন ইসলামাবাদ, করাচি আর পিন্ডুর জৌলুস বাড়তে থাকে, তখনই বাঙালি বুঝে যায় শোষণের অবসান ঘটাতে হলে বাঙালি জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক দুই স্বাধীনতাই লাগবে। 1947 সালের মাত্র 22 বছরের মাথায় তাই আসে 1966 সালের 6 দফা, যার মূলে ছিল অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি পাওয়া। আর তখনই সামনে আসে ধর্মের ভিত্তিতে হওয়া রাষ্ট্রের অসারতার কথাও। অসাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতার চেতনা জোরদার হয় ধীরে ধীরে। পাকিস্তান রাষ্ট্রের পুরো সময় অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা এবং সামাজিক সাংস্কৃতিক জীবনে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। যে কোনো রাজনৈতিক সামাজিক সংকট উত্তরণে ধর্মকে ব্যবহার করা হয়েছে। কিছু হলেই বলা হয়েছে ইসলাম বিপন্ন। সামরিক ও স্বৈর শাসন বলবৎ রাখতে ইসলাম বিপন্নতা ছিল একমাত্র স্লোগান। এমনকি আইয়ুব বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে 1964 সালে দাঙ্গা লাগানো হয়, যাতে মূল ভূমিকায় ছিল অবাঙালিরা। এই দাঙ্গায় প্রতিক্রিয়া পূর্ব বাংলায় অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ মনোভাবেরও প্রসার ঘটেছিল। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণাও করা হয়েছিল তখনই। স্বাধীনতার মাত্র 6 বছর আগে এইভাবেই চরম সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয় পাকিস্তান, কিন্তু এ থেকে উত্তরণের চেষ্টাও চলতে থাকে। তাই 6 দফা এবং 11 দফার আন্দোলন রূপ নেয় অসহযোগে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পরে বাঙালি পৌঁছায় স্বাধীনতার 1 দফায়। আর স্বাধীন বাংলাদেশের চার মূলনীতির অন্যতম হয় ধর্মনিরপেক্ষতা, ধর্মভিত্তিক পাকিস্তানকে 30 লাখ শহীদের রক্তে ধুয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এসব নিয়ে স্বাধীনতার মাসে আমাদের আলোচনা, মুক্তিযুদ্ধে ধর্ম। ধারাবাহিক এই আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে। আর এ নিয়ে আজকের দ্বিতীয় পর্বে আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিপিবির সভাপতি মুজলিম সেলিম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেজবা কামাল। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এই মাসের শুরু থেকে এই ধারাবাহিক আলোচনা সূচনা করেছি। আজকের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার আগে আমরা দেখে নেব সেই সব আলোচনার অংশবিশেষ। পাকিস্তানিরা আসলে জিনিসটা শুরু করেছে ওই আমাদেরকে শোষণ ও বঞ্চনা দিয়ে, ধর্মকে তারপর তারা একটা হাতিয়ার হিসাবে ইউজ করেছে। যদি ধর্মকে ব্যবহার না করতে পারতো তাহলেও তো অন্য জিনিস নিয়ে আসতো। মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান হয়েছে সেই সংবিধানে এই 4 নীতিটি সংযোজিত, এটা কোনো আরোপিত বিষয় ছিল না। বস্তুতপক্ষে ভারতবর্ষেও ধর্মনিরপেক্ষতার শব্দটি এই সংবিধানে যুক্ত হয়েছে বাংলাদেশের পরে। ফারাজি এবং ওয়াহাবিরাই এদেশের ধর্মীয় চরিত্রের মধ্যে বড় ধরনের পরিবর্তন এনে দেয়। পাকিস্তান আন্দোলনটাও যদি আপনি দেখেন, পাকিস্তান তো তৈরি করেছে বাংলার মুসলমানরা। এই যে ধুতি আর টুপিতে, টিকি আর দাড়িতে আমি যতই পার্থক্য করবার চেষ্টা করি না কেন, বিধাতা আমাদের চেহারায় বাঙালিত্বের যে ছাপ এঁকে দিয়েছেন এটা কখনো বুঝবার নয়। 1971 সালে এই তৎকালীন পূর্ব বাংলায় যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাযজ্ঞটা কিন্তু 20 শতকের একটা মানে বলা যায় যে সবচেয়ে বড় মুসলিম নিধন। ধর্ম ব্যবহৃত হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠা, পাকিস্তানকে রক্ষা করা, এবং পরে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে শক্তি পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছে তাদের গোটা কর্মকাণ্ডেই ইসলাম ব্যবহৃত হয়েছে। এই ভাষার তো কোনো জাত নাই, ভাষার কোনো ধর্ম নাই। ভাষার রূপটাই হলো অসাম্প্রদায়িকতা এবং ভাষার রূপটাই হলো ধর্মনিরপেক্ষতা। সেদিন যদি বলা হতো বাংলাদেশের সংবিধানের মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম হবে, তাহলে তো বাংলাদেশের ধর্মীয় জাতীয়তা সংখ্যালঘুরা ভেবে দেখতো তারা ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদৌ অংশগ্রহণ করার তাদের কোনো প্রয়োজন ছিল কিনা। ইসলাম ধর্মেই বলা আছে যে একজন মানুষকে হত্যা করলো সে মানব জাতিকে হত্যা করলো। এই যদি সত্য হয়, সে কিন্তু হিন্দুর কথা বলেনি, সে বলেছে ধর্মে যে একটি মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে মানব জাতিকে হত্যা করে। তাই যদি ধর্মের মূল মন্ত্র হয়, তাহলে পাকিস্তান যে ধর্মের কথা বলেছে সেটা ফানুসের মতো উড়ে গেছে। ধর্মভিত্তিক পাকিস্তান যে বলছে মানুষে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে, কিন্তু জিন্নাহ সাহেব তো পাকিস্তান হাসিল 3 মাস আগে বলেছিলেন ফ্রম টুডে উই সিজ টু বিকাম মুসলিমস, হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড বুদ্ধিস্ট, উই আর অল পাকিস্তানিজ। আমরা যখন যুদ্ধ করেছি তখন কিন্তু আমরা কখনো এই বাংলাদেশের যুদ্ধ করতে গিয়ে আমরা কে বাঙালি, কে অবাঙালি, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বুদ্ধ, এগুলি কিন্তু আমরা কখনো আমাদের মনের সামনে আসে নাই। পাকিস্তান যে ইসলামের মর্মমানি বোঝেনি তার সবচেয়ে বড় প্রমাণটি হলো ভাষা আন্দোলনের সময়
বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। বাংলার অভিজাত মুসলমানরা, উর্দুভাষী মুসলমানরা ওরা নিজেদের কখনো বাঙালি বলে স্বীকার করেনি। এখনো আপনি বাংলাদেশে ওই গোষ্ঠী পাচ্ছেন বাংলাদেশি হিসাবে পরিচয় দিচ্ছে। শুরু করছি উপসংহারে আজকে দ্বিতীয় পর্বের আলোচনা। আমাদের সঙ্গে আছেন মুসলিম সেলিম এবং অধ্যাপক ডক্টর মেজবা কামাল। মেজবা কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইতিহাসের জের ধরে যদি আপনি বলেন, যে আন্দোলন এবং শেষ মুক্তিযুদ্ধ আমরা করলাম পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে আমাদের মধ্যে কোনো ধর্ম ছিল না। পাকিস্তানিরা আমাদেরকে ধর্মের ব্যাপারে ধর্ম দিয়ে আঘাত করার চেষ্টা করেছে এবং ধর্মের নামে আমাদেরকে হত্যা করেছে। সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ, যদি একটু তুলনায় আমরা আসতে চাই যে কোথায় এসে দাঁড়ালাম আমরা। আমাদের একাত্তর তো একটা অসাধারণ ব্যাপার ছিল, এই অর্থে যে 1947 সালে দেশটা তৈরি হয়েছিল, ভারতবর্ষ বিভক্ত হয়েছিল একটা সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে। তো সেই যে ধর্ম দিয়ে, সাম্প্রদায়িকতা দিয়ে রাজনীতি, সংস্কৃতি সব কিছুকে রান্না করার সেই যে চেষ্টা শুরু হলো, তো তাকে একেবারে সজোরে প্রত্যাখ্যান করে আমরা একটা নতুন ধরনের জাতীয়তাবাদ গড়ে তুললাম, যে জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ভাষা, সংস্কৃতি। তো এই যে একটা নতুন, মানে একটা আমাদের বাঙালি পরিচয় তো ছিলই, 1000 বছর ধরে গড়ে ওঠা বাঙালি পরিচয়, কিন্তু সেই বাঙালি পরিচয়কে আমরা নতুন করে যেন নতুন করে আবার নতুন করে একটা নতুন রূপ দিলাম, হ্যাঁ। এবং আমরা সেইখানে বাঙালি জাতিসত্তার পরিচয়টাকে আরও শেকড়ের ভিত্তিতে, শেকড়ের রসে সিঞ্চিত করে তাকে কিন্তু আমরা জোরালো করে তুললাম। তো কাজে সেদিক থেকে 71 হচ্ছে 47-এর প্রতি একটা প্রবল প্রত্যাখ্যান, হ্যাঁ, একটা প্রবল প্রত্যাখ্যান। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে পূর্ব বাংলাতেই কিন্তু ভোটটা বেশি পেয়েছিল মুসলিম, যখন 46-এর গণভোট হয়েছিল। হ্যাঁ, 46-এর গণভোট, 46-এর ভোট। তো সেইখানে আপনার সেই ভোটে বাঙালি বেশি ভোট দিয়েছিল মুসলিম লীগের পক্ষে। তো সেই ভোটকে প্রত্যাখ্যান করে আমরা কিন্তু মানে সেই ভোটে আমরা যে রায় দিয়েছিলাম তাকে উল্টে ফেললাম। এটা আমাদের বুঝতে বেশি সময় লাগেনি, কারণ 47-এর ডিসেম্বর মাসেই কিন্তু আমরা দেখি ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে যায়। প্রথম প্রতিরোধের ঘটনাটা সেটা তখন পলাশীর মোড়ে এবং আজাদ পত্রিকার সে জায়গায় যে সংঘর্ষ, সেগুলোর মধ্যে দিয়ে সেটা কিন্তু গড়ে ওঠে। তো এই যে আপনার আমরা খুব দ্রুত বুঝলাম, সেটা আমাদের ভাষাকে রক্ষা করতে, যে আমাদের বর্ণমালাকে রক্ষা করতে, যে আমাদের যে জাতিসত্তা তাকে রক্ষা করতে, যে আমাদের রবীন্দ্রনাথকে রক্ষা করতে, যে আমরা কিন্তু বুঝে গেলাম যে না, এই পথটা আলাদা। এই মাশরেকি পাকিস্তান আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে, তা করতে গেলে আমাদের নিজেদের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। কাজে সেই অস্তিত্বের টানেই আমরা কিন্তু পাকিস্তানকেই প্রত্যাখ্যান করে দিলাম। তো তার মানে 71 আমাদের কাছে একটা অনেক বড় কিন্তু মৌল চেতনার বিষয়, আমাদেরকে আমাদের শেকড়ে নিয়ে গেছে, সংস্কৃতির শেকড়ে। তো সেই জায়গা থেকে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি, আপনি যে প্রশ্নটা করছেন, সেখানে কিন্তু আমি বলবো যে আমরা যদি এক কদম এগিয়ে থাকি, আমরা মনে হয় 2 কদম পিছিয়েছি। এই কারণে বলছি যে এখনো কিন্তু আমরা দেখছি যে মানে সেই যে আপনার পাকিস্তানি যে মতাদর্শ, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক সংস্কৃতি, ধর্মকে ব্যবহার করার রাজনীতি, হ্যাঁ, ধর্মকে ব্যবহার করার রাজনীতি, ধর্মকে কেন্দ্র করে শিক্ষা, হ্যাঁ, এই ধরনের যে ব্যাপারগুলো, এই সমস্ত বিষয়গুলোর হাত থেকে তো আমরা এখনো পরিত্রাণ পাইনি বলেই আমরা এখন যখন মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে, তারপরেও কিন্তু আমরা দেখি যে হেফাজত যে প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের পাঠ্যপুস্তক সংশোধিত হয়। এবং শুধু তাই নয়, আপনার হেফাজতের এরকম একটা হুমকিতে যেন মনে হয় যে মুক্তিযুদ্ধের পক্ষে এত সবলে ক্ষমতায় আছে যে সরকার, সেই সরকার যেন মনে হয় যেন আপনার মানে সন্ত্রস্ত হয়ে পড়ে। তো এটা আমি মানে আমার কাছে মনে হচ্ছে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরা কি আমার নিজের শক্তির উপরে যথেষ্ট আস্থা রাখি না?
কি এমন আছে ভয় পাওয়ার জন্য? আওয়ামী লীগ তো এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই ধর্মভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করে ভাষা সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদকে লালন করে তারা কিন্তু নিজেদের দলের নাম পরিবর্তন করে মুসলিম জাতীয়তাবাদ, তারা সেই আওয়ামী মুসলিম লীগকে পরিবর্তন করে তারা আওয়ামী লীগ করেছে, এবং সেটা পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে। হ্যাঁ, তো সেই বিরূপ পরিস্থিতিতে যারা এতটা সবলতার সাথে দাঁড়াতে পারলো, এবং তার সাথে নিশ্চয়ই বামপন্থীরা ছিলেন, মাওলানা ভাসানী ছিলেন, কমরেড মনি সিং ছিলেন, অধ্যাপক মুজাফর আহমেদ ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো এরা সবাই মিলে কিন্তু লড়াই সংগ্রামটাকে এগিয়ে নিয়েছেন। তো আজকে তার তুলনায় তখন তো রাষ্ট্র ক্ষমতায় এই শক্তি ছিল না। তখন তো পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে কেন্দ্রে পাকিস্তান, আপনার মানে আমাদের তখনকার যে পূর্ব পাকিস্তান, সেখানে মোনায়েম খানের সরকার। হ্যাঁ, মানে আমি পরের দিকে 60-এর দশকে এসে বলছি। তো এই অবস্থাগুলোর মধ্যে মানে হয় এদিকে ধরুন 50-এর দশকে নাজিমুদ্দিনের সরকার, বা এদিকে পরে 60-এর দশকে মোনায়েম খানের সরকার, এগুলো তো কোনোটাই পক্ষের সরকার না। হ্যাঁ, তো সেই অবস্থার মধ্যে থেকে যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে তার আজকে তো রাষ্ট্র ক্ষমতাই মুক্তিযুদ্ধের পক্ষের দল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার এত দ্বিধা কেন? নিজের উপর আস্থার অভাবটা কোথায়? আমি একটু রাজনীতিবিদ মুসলিম সেলিমের কাছে যাবো। যে মুক্তিযুদ্ধের আগে যে পাকিস্তান রাষ্ট্র কাঠামো ধর্মের ভিত্তিতে গড়ে, তার কবর দিয়ে মুক্তিযুদ্ধ করে আমরা যেখানে এসেছি, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ। আমার মনে হয় ইতিহাসের ধারাবাহিকতাটা বুঝতে হলে আরেকটু পেছন থেকে আমাদের একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেটা হলো যে আমাদের এই ভূখণ্ডে হিন্দু মুসলমান কিন্তু পাশাপাশি বসবাস করেছে অনেক শতাব্দী ধরে, এবং সেইখানে তাদের ভেতরে ধর্মের চিন্তায় এবং আচরণে পার্থক্য থাকলেও সেটা কোনো সময় রাজনীতির সঙ্গে জড়িত হয়ে কোনো রকম রাজনৈতিক ঘটনাবলীর কোনো সময় জন্ম দেয়নি। কিন্তু আমরা যখন ব্রিটিশের অধীনতায় চলে গেলাম, তারপরে ব্রিটিশরা তাদের খুবই কুখ্যাত একটা প্রিন্সিপাল ছিল যে ভাগ করো শাসন করো, এবং ভাগ করো শাসন করো নীতিটা প্রয়োগ করে তারা আমাদের এখানকার জনগণ যাতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা অর্জন না করতে পারে, সেই জন্য আমাদের আন্দোলনটাকে বিভক্ত করার একটা কৌশল গ্রহণ করলো। তো কিভাবে এই গোটা দক্ষিণ ভারত তথা ভারতবর্ষের জনগণকে বিভক্ত করা যায়? সহজ পদ্ধতি হলো যে এইখানে ধর্মকে যদি আমরা একটা ইনস্ট্রুমেন্ট বা ওয়েপন, একটা অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করি, এবং এটা একটু ইতিহাসের গবেষণা করলে পরে বেশ পরিষ্কারভাবেই সকলেরই অভিমত এটাই যে ব্রিটিশরাই কিন্তু সুচতুরভাবে হিন্দু এবং মুসলমানদের ভেতরে একটা অর্থনৈতিক বৈষম্যের ধারা, সেটা কিন্তু তারা জন্ম দিয়েছিল। এবং অর্থনীতিতে যেসব ঘটনা ঘটে সেটা কিন্তু মানুষের গণচেতনায় এসে প্রতিফলিত হয় এবং সেটা পরবর্তীকালে রাজনৈতিক রূপ নেয়। সুতরাং হিন্দু জমিদারি প্রথা যখন চালু করা হলো এবং হিন্দুরা জমিদারি, প্রধান জমিদারগুলো হলো হিন্দুরা আর প্রজারা হলো মুসলমান, জমিদারের অত্যাচারটা রূপান্তরিত হয়ে গেল উস্কানিতে, ব্রিটিশের উস্কানিতে। এইটা একটা হিন্দু বিরোধী মুসলিম মনোভাবের একটা জাগরণ বা একটা প্রভাব সেখানে কিন্তু সৃষ্টি করলো। একবারে জিনিসটা হয়েছে এরকম না, এবং ধীরে 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 এটা হয়েছে। এবং সেখানে মুসলিম সম্প্রদায়কে সাম্রাজ্যবাদীরা, উপনিবেশিক শক্তি তারা ব্যবহার করেছিল। একই সঙ্গে হিন্দু সাম্প্রদায়িক শক্তি যেগুলো ছিল, হিন্দু মহাসভা ইত্যাদি, তাদেরকেও তারা ব্যবহার করেছিল যাতে করে এই দুই সম্প্রদায় একসঙ্গে মিলিতভাবে ব্রিটিশের বিরুদ্ধে না দাঁড়াতে পারে। এবং এটা ইতিহাস দেখলে দেখা যাবে, আপনি আলিগড়ের ইতিহাস যদি দেখেন, যে মুসলমানরা যখন ইংরেজি শিক্ষা থেকে নিজেদেরকে সরিয়ে রাখলো, তারপরে আবার তাদেরকে ইন করার জন্য আলিগড়ের মুভমেন্টটা সৃষ্টি হলো। আবার ততদিনে হিন্দুদের প্রাধান্য হয়ে সেখানে একটা হিন্দু মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, এবং এইভাবে কিন্তু আনব্যালেন্সড একটা অসম বিকাশের ভিত্তিতে তারা এই বিভাজনটা তৈরি করে দেয়। এবং সেটাকেই মুসলিম লীগ একটা প্রতিষ্ঠানগতভাবে সেটা দ্বিজাতি তত্ত্ব, সেইটাকে প্রয়োগ করে জনগণের ভেতরে এই বিভ্রান্তিটা সৃষ্টি করার চেষ্টা করে যে আমরা মুসলমানরা আলাদা রাষ্ট্র করতে পারলেই হয়তো জমিদারের অত্যাচার থেকে বাঁচব, কিন্তু
ওই হিন্দু জমিদারের জায়গায় তার চেয়ে আরো বেশি শক্তিশালী শোষক যে সেইখানে অবস্থান নেবে, এই উপলব্ধিটা তাদের ভিতরে ছিল না। বিভ্রান্তির মধ্য দিয়ে পাকিস্তানের জন্ম, অবশ্যই বিভ্রান্তির ভেতর দিয়ে, এবং সেই সময় এইটার বিরুদ্ধে যে চেষ্টা ছিল না তা কিন্তু না। এবং অনেক সময় হয়েছে, যেমন বাংলা ভাগের বিরুদ্ধে কিন্তু তখনও প্রচেষ্টা নেওয়া হয়েছে, সারোয়ার্দী শরৎ বোস মিলে যুক্ত বাংলার ফর্মুলা সেখানে দিয়েছিল। বা কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে যদি বলেন, তখন তারা স্লোগান তুলেছিল পাকিস্তান হওয়ার সময় যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়, মানুষ অনাহারে মরছে, তো এই আজাদি তো আমরা চাই না, এটার প্রকৃত আজাদি না। এমনকি তাদের ডকুমেন্টে তারা লিখেছিল, সেটা 47 সালেই তারা লিখেছে, যে পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র, একটা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে জাতীয়তা কোনোদিন নির্ধারিত হয় না। সুতরাং ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কথা তুলে 2000 মাইল দূরত্বে অবস্থিত দুইটা অংশকে নিয়ে একটা রাষ্ট্র যেটা গঠিত হয়েছে, সেটা চিরস্থায়ী হতে পারে না। এবং সেই জন্য কমিউনিস্টদের পক্ষে বা সাধারণভাবে বামপন্থীদের পক্ষে কিন্তু একেবারে 47 সালের পর থেকেই গণতন্ত্রের পক্ষে এবং প্রকৃত ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পক্ষে অবস্থান নেওয়া সহজ হয়েছে। কিন্তু কমিউনিস্টদেরকে তারা কোণঠাসা করে রেখেছিল, এটা নিষিদ্ধ করে রেখেছিল। এবং ভাষা আন্দোলন যখন হলো, তখন সমস্ত মুসলিম লীগের প্রচার, সেই 48-এর ভাষা আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, এই সমস্ত ঘটনাবলী আপনি ডকুমেন্ট দেখবেন, তারা বলতো যে কলকাতা থেকে ধুতি পরা কমিউনিস্টরা এসে এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। কিন্তু এই কমিউনিস্ট ভীতি দেখিয়ে তারা কিন্তু জনগণের ভেতরে যে নতুন জাগরণটা হচ্ছে, নতুন উপলব্ধিটা হচ্ছে, তারা পাকিস্তানের পক্ষে মেজরিটি সেইখানে কিন্তু গিয়েছিল। এমনকি বঙ্গবন্ধুও এই পাকিস্তান আন্দোলনের কিন্তু একজন সৈনিক ছিলেন এবং তার ভিতরে চেতনাগত জায়গায় ওইটা অবস্থান করছিল। কিন্তু সেইখানে একটা প্রচলিত তখনকার, এটা আমি বলবো পরের রেফারেন্সের জন্য, তখন থেকেই একটা প্রচারণা শুরু হয়, রাজনৈতিক তর্ক শুরু হয় যে আমরা পাকিস্তান করেছি লাহোর রেজলিউশনের ভিত্তিতে, কিন্তু এখন লাহোর রেজলিউশন বাস্তবায়ন করা হচ্ছে না কেন? বাঙালির অধিকার চাই। লাহোর রেজলিউশনে কি ছিল? লাহোর রেজলিউশন ছিল যে মুসলমানরা একটা পৃথক জাতি, কিন্তু মুসলমানদের ভেতরে তাদেরকে নিয়ে একাধিক রাষ্ট্র গঠিত হবে, স্টেটস। পরে জিন্নাহ সাহেব স্টেটসের বহু বচনের এসটা উঠিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা উঠালে, এটা এরকম হলো কেমনে? বলছেন না, আগেরটা একটু টাইপের ভুল হয়েছিল, ওর জন্য স্টেট উঠিয়ে দিলাম, একটা স্টেট, স্ট্রং সেন্টার। এই কথা বলে তারা কিন্তু জাতিগত শোষণের জায়গাটা আরো শক্ত করার চেষ্টা করলো। পাকিস্তানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই তাদেরকে কিন্তু ধর্মের কার্ড খেলতে হয়েছে রাজনীতিতে, এবং সেইটাকে ক্রমাগতভাবে তারা উস্কানি দিয়েছে। এবং ভারত ভাগ করে পাকিস্তান তৈরি হয়েছে। ওর জন্য অন্ধ ভারত বিরোধিতাটা মানুষের ভেতরে কিন্তু প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং যেটা প্রকারান্তরে আমাদের দেশের বিশেষ বাস্তবতার কারণে এই অ্যান্টি ইন্ডিয়ানিজমের ভেতরে কিন্তু লুকিয়ে আছে সুপ্তভাবে এক ধরনের সাম্প্রদায়িক। এখনো দেখতে পাবেন যে যারা সাধারণভাবে কমিউনাল, তাদের ভেতরে একটা অন্ধ ভারত বিরোধিতার প্রবণতা। সেটা আমাদের অবশ্য আমাদের এটা ক্লিয়ার হওয়া উচিত যে ভারতবর্ষ তো একটা হোমোজেনাস সত্তা না। ভারতবর্ষেও শোষক এবং শোষিত আছে। ভারতবর্ষের শোষকরা যদি ভারতবর্ষের সাধারণ মানুষকে শোষণ করে, তো বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তো তার কোনো আগ্রহ থাকবে এটা মনে করার একেবারেই কোনো কারণ নেই। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবো বিরতির পর। দর্শক, আমরা একটি বিরতি যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের ধর্ম। স্টুডিওতে আছেন মুসলিম সেলিম এবং ডক্টর মেজবা কামাল। যখন আপনি যদি বলেন হ্যাঁ, যে আসলে যে মুক্তিযুদ্ধে যে ধর্মের প্রসঙ্গটা আমরা আলোচনা করছি, তার যে পশ্চাৎপটের কথা সেলিম ভাই আলোচনা করলেন, সে প্রসঙ্গে আমি আসলে দুটো বিষয়ের অবতারণা আপনাদের কাছে করতে চাই। একটা হচ্ছে যে আজকাল আমি এখন পর্যন্ত দেখি যে কেউ কেউ মাঝে মাঝে এরকম কথা বলেন যে বাংলাদেশ যে হয়েছে এটা হচ্ছে লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। হ্যাঁ, যে লাহোর প্রস্তাবে একাধিক স্টেট হওয়ার কথা ছিল। তো দেখুন, লাহোর প্রস্তাবের মূল কথাটা কি
লাহোর প্রস্তাবের মূল কথাটা ছিল মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি। বাংলাদেশ কি মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি? বাংলাদেশ কনসেপ্টের মধ্যেই তো এই যে মুসলমানের জন্য পৃথক আবাসভূমির কোনো কনসেপ্ট নাই। কারণ বাংলাদেশটা গড়ে উঠেছে যে জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই জাতীয়তাবাদটা পরিপুষ্ট হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং ভাষা আন্দোলন তো সেই লাহোর প্রস্তাব বলেন আর পাকিস্তান বলেন, তার কনসেপ্টকে একেবারে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। কেননা ভাষা আন্দোলন বলল, পাকিস্তান লাহোর প্রস্তাব বলল এবং পাকিস্তান বলল, পাকিস্তানের প্রতিষ্ঠা বলল যে মুসলমানরা আলাদা, মুসলমানদের জন্য আলাদা ভূমি। আর ভাষা আন্দোলন কি বলছে? যে ধর্ম দিয়ে মানুষকে বিভক্ত করা যাবে না। তুমি হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যদি বাঙালি হও তুমি বাঙালি। হ্যাঁ, এবং আমরা সকল বাঙালি ঐক্যবদ্ধ। আমরা ভাষার প্রশ্নে, অধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এবং শুধু বাঙালির কথা না, বাঙালির তো সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে চায়নি। কারণ বাঙালি, বাংলা ভাষার সংগঠকরা, বাংলা ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের সংগঠকরা, তারা তো এটা বুঝেছিলেন যে বাঙালির কাছে যেমন তার মাতৃভাষা গুরুত্বপূর্ণ, অন্যের কাছে তার মাতৃভাষাও গুরুত্বপূর্ণ। কাজেই তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে চাইলেন। হ্যাঁ, একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে সংখ্যাগরিষ্ঠতার জোরে চাইলেন না। তো তার মধ্যে গণতন্ত্রের চেতনা ছিল, তার মানে ওখানে একটা ডেমোক্রেটিক স্পেস ছিল, একটা গণতন্ত্রের চেতনা ছিল। এবং সেটা ছিল বলেই আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে পেরেছে। তো তার মানে ওখানে নাই কি? ওখানে নাই যে মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র। হ্যাঁ, ওখানে লাহোর প্রস্তাবে মুসলমানের জন্য যে আলাদা রাষ্ট্রের কথা বলা হয়েছে সেই কথা নাই। পাকিস্তান প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছে সেটাও নাই। আর আছে ঐক্যের কথা এবং আছে গণতন্ত্রের কথা। তো কাজেই যারা বলেন যে আপনার বাংলাদেশের জন্ম হচ্ছে লাহোর প্রস্তাবের বাস্তবায়ন, তারা হয় না বুঝে বলেন অথবা তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কথাগুলো বলেন। হ্যাঁ, কারণ তারা সেই পাকিস্তানি ফ্রেমওয়ার্কের মধ্যেই, অথবা যে পাকিস্তানি মতাদর্শিক ধর্মভিত্তিক মতাদর্শিক, আপনাকে প্রশ্ন করি, তাহলে কি তারা সেটি প্রচার করতে চায় যে আমরা মুক্তিযুদ্ধে যে স্লোগান দিলাম যে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, এইটাকে উল্টে দিতে চায় তারা? অফকোর্স আপনার ভাষা আন্দোলন কি তাহলে উল্টে দিতে চায়? ভাষা আন্দোলন কি করেছে? আমাদের শহীদ মিনার কি করেছে? আমাদের গোটা জাতিকে, গোটা জনসমাজকে ঐক্যবদ্ধ করেছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, এমনকি বাঙালি, আদিবাসী নির্বিশেষে। হ্যাঁ, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, খুমি, খিয়াং, বিভিন্ন জাতিসত্তা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছে। তাই নয় কি? ভাষা আন্দোলনে তো আদিবাসীরাও যুক্ত হয়েছিলেন। আমি উসুয়েদার কথা মনে করছি, রাখাইন উসুয়েদা পটুয়াখালী, যিনি বরিশাল জেলা স্কুলে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন ভাষা আন্দোলনে। আমাদের এই যে উন্মেষ এবং এই যে বাঙালিত্ব, সেখান থেকে কি আমরা সরে এলাম ৭২-এর পর থেকে ৭৫-এর পরে? সেই জায়গায় কি আমাদেরকে এখন নিয়ে এলো? সেই আলোচনাটা আমি আরেকটু পরে আসবো। আমি আরেকটা কথা বলতে চাই আপনার, যে কথাটা বলা দরকার, যে আসলে তাহলে পাকিস্তান রাষ্ট্রটা কি? পাকিস্তান রাষ্ট্রটা কি এটা বুঝতে গেলে আসলে আমার মনে হয় যে মাওলানা আজাদকে একটু পড়া দরকার। মাওলানা আবুল কালাম আজাদ, যিনি কংগ্রেসের নেতা ছিলেন এবং যিনি আপনার পাকিস্তানকে বিরোধিতা করেছিলেন, দ্য কনসেপ্ট অফ পাকিস্তান, দ্য স্টেট ফরমেশন অফ এ স্টেট কল্ড পাকিস্তান, হ্যাঁ, এই ধর্মের ভিত্তিতে, সেটাকে তিনি বিরোধিতা করেছিলেন। কেন তিনি বিরোধিতা করেছিলেন? তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে এই পাকিস্তানের নামে এখানে একটা মোল্লাতন্ত্রের রাজত্ব কায়েম হবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, ধর্মের নামে রাজনীতি করবে। এবং এরা এত কুপমণ্ডুক এবং এরা এতটা আপনার যে যোগ্যতাবিহীন যে এরা পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হবে। এবং ওনারা বললেন যে এই মোল্লারা রাষ্ট্রকে চালাতে পারবে না, তখন তারা কি হবে? তারা আমলা নির্ভর হবে। এবং এই আমলা নির্ভরতা তাদেরকে এমন অবস্থায় নিয়ে যাবে যে সেখানে সামরিক শাসনের, মোল্লাতন্ত্র থেকে আমলাতন্ত্র, আমলাতন্ত্র থেকে সামরিকতন্ত্র, সেই এবং মোল্লাতন্ত্র থেকে আমলাতন্ত্র, সেটা পাকিস্তানে হয়েছে, এবং আমলাতন্ত্র থেকে সামরিকতন্ত্র, সেটা হয়েছে। এবং শুধু তাই না, তিনি আরও কয়েকটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটা দেশে নিশ্চয়ই আপনার সংখ্যালঘু থাকতেই পারে, বিভিন্ন রকমের সংখ্যালঘু থাকে, কিন্তু সেই সংখ্যালঘুর জন্য
সেই সংখ্যালঘু সমস্যার সমাধানের জন্য তার জন্য সংবিধানে ব্যবস্থা রাখতে হবে, তার জন্য রাষ্ট্র কাঠামোর মধ্যে, আইনের মধ্যে, সংবিধানের মধ্যে ব্যবস্থা রাখতে হবে, যাতে করে সকল মানুষ সমান অধিকার পায়। হ্যাঁ, তো সেইভাবে সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেছেন যে সংখ্যালঘু হলে যদি রাষ্ট্র করতে হয় তাহলে কতগুলো রাষ্ট্র করবে, কতগুলো রাষ্ট্র হবে, কাজে সেটা তো সম্ভব না, সেটা দরকারও নাই। কাজেই তিনি আপনার বললেন, এবং তিনি আরেকটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে জিন্না তো বাঙালিদের চেনে নাই, বাঙালিরা বেশি দিন কারো অধীনতা স্বীকার করে না। এবং তিনি 1946 সালে শরীশ কাশ্মীরি বলে একজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিতে যেয়ে বলেছিলেন যে এই যে ধর্মের ভিত্তিতে যে পাকিস্তান হবে, এই পাকিস্তান কার্যকরী হবে না, এবং স্বল্পকালের মধ্যেই বাঙালিরা আসলে পাকিস্তান থেকে বেরিয়ে যাবে। আমরা সেই পাকিস্তানকে কবর দিয়েছি, কিন্তু আবার এই 45 বছর পরে কি আমরা কি আবার মোল্লাতন্ত্রের দিকে ফিরছি? সেটাই তো আপনার কথা। সেটা হচ্ছে যে আমরা ফিরছি, আমি এই কথা বলবো না, আমি বলবো যে আপনার এখানে আমাদের মোল্লাতন্ত্রের দিকে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। 71-এর যে পরাজিত শক্তি তারা কিন্তু এই ব্যাপারটা বরাবর তৎপর ছিল, এবং এই ব্যাপারটা নিয়ে আপনার বিশেষত 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে এই যারা ক্ষমতায় এলেন, এই যে সামরিক বাহিনীর যে সমস্ত জেনারেলরা ক্ষমতায় এলেন এবং তারা এসে যে রাজনৈতিক শক্তির সাথে গাঁটছড়া বাঁধলেন, তাতে করে তো এটা স্পষ্টই হয়ে গেল যে তারা এখানে ওই 71-এর পূর্বাবস্থায় আমাদের দেশকে মতাদর্শিকভাবে ফেরত নিয়ে যেতে চান, এবং তারাই তো দীর্ঘকাল যাবৎ বাংলাদেশে ক্ষমতাসীন থেকেছেন, এবং তারা ক্ষমতাসীন থেকেছেন বলে আমাদের দেশটা আইডিওলজিক্যালি ধীরে ধীরে পাকিস্তানের দিকেই এগিয়েছে। পাকিস্তান একটা ক্ষুদে পাকিস্তানে পরিণত হয়ে গেছে আইডিওলজিক্যালি, কিন্তু এর বিরুদ্ধে প্রতিরোধটা ছিল, সেটাই আমি মনে করি বড় কথা, সেটাই আলোচনা হওয়া দরকার। সেটা হচ্ছে এবং সেটা ছিল বলেই কিন্তু আমরা আপনার সেই লড়াইয়ে ফিরতে পেরেছি, এবং আমরা এখানে আপনার সেই মৌলবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করতে পেরেছি, এবং শুধু তাই না, আমরা কিন্তু এখানে অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনতে পেরেছি। তবে আমাদের যুদ্ধটা কি যদি মুজাহিদ ইসলাম সেলিম বলেন? যুদ্ধের কিন্তু আরো নানা দিক ছিল, সে কথা আমি আবার সেলিম ভাই। না, আমি প্রথমে ধারণাগত কয়েকটা বিষয় বলতে চাই যে ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আলাদা করে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা হয় না, হওয়া উচিত না। কারণ গণতন্ত্র মানেই এমন একটা ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সামনে আমির বা ফকির, হিন্দু বা মুসলমান, সেই পরিচয়টা প্রধান না। প্রধান পরিচয় হলো নাগরিক পরিচয়, এবং প্রত্যেকটা নাগরিকেরও কিন্তু সমান অধিকার। এবং এটা আপনি দেখবেন যখন আমরা ভোট দিই, হিন্দুর ভোটের মূল্য কম আর মুসলমানের ভোটের মূল্য বেশি, এরকম কিন্তু না। বা কোটিপতির ভোট একটু বেশি মূল্যবান আর গরিব বস্তিবাসীর ভোট একটু কম মূল্যবান, এরকম কিন্তু না। গণতন্ত্রের সামনে নাগরিক পরিচয়টাই হলো প্রধান। 2 নম্বর হলো যে যখন নাকি ইহলৌকিক ব্যাপারটা এবং বিশেষত তার অর্থনৈতিক যে উপাদানটা, সেই জায়গাটা যখন উপযুক্ত না হয়, তখনই কিন্তু মানুষের ভেতরে আধ্যাত্মিকতাবাদ এবং পরলৌকিক চিন্তা, এই জিনিসগুলো প্রবেশ করতে শুরু করে। সুতরাং অর্থনীতিতে যতদিন শোষণ থাকবে, বৈষম্য থাকবে, এবং মানুষ তার অর্থনৈতিক আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য একটা গণতান্ত্রিক পথে যখন কোনো সমাধান খুঁজে পায় না, বাধাগ্রস্ত হয়, তখনই কিন্তু তার ভেতরে অনুপ্রবেশ করে যে এই ধরনের সাম্প্রদায়িক চিন্তাধারা। আমাদের এখানে পাকিস্তানের আমলে মানুষকে যেই রকম বা তার আগে থেকে মানুষকে যে সাম্প্রদায়িকতার বিষে তারা আক্রান্ত করে ফেলা হয়েছিল, আমরা ধীরে ধীরে সেইখান থেকে বের হয়ে এসেছি। রাজনৈতিক নেতারা প্রথম দিকে সচেতন হয়, প্রথমে এটা সব জনগণ একসঙ্গে সচেতন হয় না, ওইটা বলে চেতনার অসম বিকাশ। সুতরাং অগ্রসর চেতনা সম্পন্নরা প্রথমে বুঝতে পেরেছিল, ক্রমান্বয়ে আস্তে 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 জনগণের ভেতরে এটা প্রসারিত হতে থাকে। কিন্তু বললাম যে কতগুলো গ্যাপ থেকে যায়। যেমন বাংলাদেশের স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে, তার ভেতরে একটা অংশ কিন্তু লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমরা পদক্ষেপ নিয়ে মুসলমানদের আলাদা আবাসভূমি, কিন্তু বাঙালি মুসলমানদের জন্য পশ্চিমা অবাঙালি মুসলমান থেকে পৃথক করে রাষ্ট্র তৈরি করতে হবে, এই ধরনের একটা চিন্তা প্রকাশ পেয়েছে। 2 নম্বর, যে একটা অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আউট অফ আইডিওলজিক্যাল কনভিকশন, আর অনেকে অংশগ্রহণ করেছে
আউট অফ এক্সপিডিয়েন্সি, না পেরে, ঘটনাক্রমে, সার্কামস্টান্সিয়ালি মুক্তিযোদ্ধা। এই দুইটার ভিতরে কিন্তু মারাত্মক তফাৎ আছে। আমাদের এরকম হয় নাই যে সমস্ত মানুষকে আমরা অসাম্প্রদায়িক বানিয়ে তারপরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। ইতিহাস কোনোদিন এইভাবে হয় না। সেটারই কি কুফল হিসাবে আমরা সেটাই আমি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলি? বলছি যে আমাদের এটা বুঝতে হবে যে চেতনাগত ক্ষেত্রে কতগুলো অপূর্ণতা রেখেই আমাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল, এবং সেটা অন্যায় হয় নাই, কারণ ওইটা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু ইতিহাসে আমাদেরকে এই নির্দেশই দেয় যে অপরিপক্ক বা অসমাপ্ত একটা শূন্যতা কোনো জায়গায় থাকলে, সেই অবস্থায় যদি কোনো ঘটনা ঘটে, তখন বিজয়ের পরে প্রথম কাজটা হয় যে সেই বিজয়টাকে সংগত করা, এবং সংগত করতে হলে পরে চেতনাগত ক্ষেত্রে যে ঘাটতিটা আছে এটাকে পূরণ করাটা আমাদের সবচেয়ে প্রথম ফরজ কাজ হিসাবে আমাদের গ্রহণ করতে হয়। আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের সকলেরই একটা আত্মসমালোচনা করে এটা শিক্ষা নেওয়া উচিত যে সেই সময় সাংস্কৃতিক এবং সামাজিক বিপ্লবের মতো একটা অভিযান পরিচালনা করাটা যতটা গুরুত্বপূর্ণ ছিল আমরা মোটেও সেই জায়গায় গুরুত্ব দেই নাই, যার ফলে ওই যে গ্যাপটা ছিল, ঘাটতিটা ছিল চেতনার, সেই জায়গাটাই কিন্তু কাজ করার চেষ্টা করেছে যারা পাকিস্তানপন্থী বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং প্রগতিমুখী, সমাজতন্ত্রমুখী যে ধারা সেইখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যারা চেষ্টা করেছে তারা সেইটার উপরে ক্যাপিটালাইজ করে কিন্তু আগানো। এবং সেই জন্যই কি আজকে এই স্বাধীন বাংলাদেশের ৪৬ বছর পরেও আমরা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের বিতর্কের মধ্যে থাকি? এটা খালি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের ব্যাপার না, এটা মুক্তিযুদ্ধের পক্ষের, এটা একটা স্লোগান শুধু না। মুক্তিযুদ্ধের লোক, পক্ষের লোক কিভাবে হেফাজতপন্থী হয় এইটা আমি বুঝতে একেবারে আমি পারি না, কিন্তু আজকে এইটা আলোচনা করতে হবে। এইটা আমি সেজন্য আপনি দুজনকে থামাচ্ছি, এইটা আলোচনা করতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি হেফাজতপন্থী হবে কিনা, বা আমাদের যে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সেখান থেকে ফিরে গিয়ে আমরা মোল্লাতন্ত্রে ফেরত যাচ্ছি কিনা। মেজবাহ আমরা সেটা বলছেন যে আমরা উল্টো দিকে যাচ্ছি কিনা, সেই দুটি নিয়ে আলোচনা হবে দুজনের সঙ্গে। আমরা ফিরবো বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। আমাদের আরেকবার উপসংহারে আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের ধর্ম। স্টুডিওতে আছেন মনিরুল ইসলাম সেলিম এবং মেজবাহ কামাল। আমি মনিরুল ইসলাম আপনাকে থামিয়েছিলাম যে আমরা কি মোল্লাতন্ত্রে ফেরত যাচ্ছি কিনা, যেটি মেজবাহ কামাল বললেন, কিছুটা সূচনা করেছেন। এবং আজকেও কিন্তু আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান এখনো চলছে। দেখুন, আমাদের দেশের স্বাধীনতা উত্তরকালের রাজনৈতিক এবং সামাজিক ঘটনাবলী যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরে দেখা যাবে যে আমাদের শুরুটা ছিল সঠিক পথে, এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারা বলতে আমরা যেটা বুঝাই সেটা কোনো বিমূর্ত বিষয় নয়, সেটা মূর্ত হয়েছিল আমাদের 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে, এবং সেখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই 4টা নীতিকে ভিত্তি করে আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম। কিন্তু বঙ্গবন্ধু জীবিত কালেই যে শর্টকাটটা ছিল, প্রচণ্ড চাপের মুখে কিছু কিছু ক্ষেত্রে আস্তে আস্তে তার পশ্চাদপসরণ করতে হয়। 2 নম্বর হলো এই 4 নীতি বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ উপযুক্ত সংগঠন ছিল না, অন্তত নেতৃত্ব করার ক্ষেত্রে, যার ফলে বঙ্গবন্ধুকে বলতে হয়েছিল যে চারদিকে দেখি চোরের দল, এবং সবাই পায় সোনার খনি, আমি স্বাধীনতা করে পেলাম চোরের খনি, আমার কম্বল গেল কোথায়। তার এইসব বক্তৃতার কথা ভুলে যাওয়া উচিত না। সুতরাং সে প্রচণ্ড কতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছিল, এবং সেই জায়গায় একটু একটু করে তার পশ্চাদপসরণ করতে হলো, তাজউদ্দিন সাহেবকে সরিয়ে দিতে হলো। আমাদের যে পুঁজির সিলিং ছিল যে এর বেশি ইনভেস্ট করা যাবে না, আস্তে আস্তে এটা বাড়ানো হলো। জমির সিলিংয়ের ব্যাপার ক্ষেত্রে যেটা পরিবারের ডেফিনিশন ছিল সেই ডেফিনিশনটা চেঞ্জ করে যে একেবারে কোলের শিশুকেও আলাদা পরিবার দেখিয়ে তারা কিন্তু সেই জমি তারা নিজেদের দখলে রক্ষা পায়নি। এইগুলো ভেতর দিয়ে যেতে যেতে তিনি বাকশাল করে এখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার দলকে এটার জন্য প্রস্তুত করেন নাই। ওর জন্য বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমার এখনো মনে আছে অনেক আওয়ামী লীগ নেতা বলেছেন যে বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন এই বাকশাল করে, এবং এইভাবে গণতন্ত্র হত্যা করে তিনি নিজেকে নিজের হননের পথ তৈরি করে দিয়েছেন। কি সাংঘাতিক কথা! কিন্তু এই হত্যাকাণ্ডটা আপনি আওয়ামী লীগের রেজিমের, বঙ্গবন্ধু রেজিমের সমালোচনা দিয়ে এটা এক্সপ্লেইনড হয় না। সেই দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে ওত পেতে থাকা যে পাকিস্তান বা পন্থী শক্তিগুলো, এটা সবসময় থাকে। যুদ্ধের সময় একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে রাখা হয়
যে 71-এ আমি পরাজিত হয়েছি এখনকার কথাটা বলেন। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা কিন্তু উল্টা পথে আমরা চলে গেলাম, এবং উল্টা পথে চলে গিয়ে রাষ্ট্রীয় নীতিতে এবং আমাদের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে আমরা কিন্তু পাকিস্তান পন্থাটাকে এখানে আবার জোরে সোরে ইন্ট্রোডিউস করে দিলাম, এবং সেইটা কন্টিনিউ করেছে 2টা মিলিটারি রেজিমের আমলে। কিন্তু তারপরে আমরা 3 জোটের রূপরেখার ভিত্তিতে এরশাদের পতনের পর জনগণ আবার নতুন করে আশা করেছিল, এবং সেখানে 3 জোটের রূপরেখায় কিন্তু আছে মুক্তিযুদ্ধের চেতনা ধারা এবং গণতন্ত্র, সার্বভৌম পার্লামেন্ট, এই সমস্ত কথাগুলো কিন্তু আছে। কিন্তু সেই পথে অগ্রসর হওয়ার মুখেই প্রথমেই আমরা হোঁচট খেলাম যে মতাদর্শের বিষয়টা পেছনে পড়ে গেল, সামনে চলে আসলো হলো কোনো না কোনোভাবে গদিতে যাওয়ার প্রশ্ন। সুতরাং গদির প্রশ্নটা যখন প্রাধান্য পায়, গদির প্রয়োজনে নীতি মতাদর্শটাকে পরিত্যাগ করাটাও তখন কিন্তু জায়েজ হয়ে যায়, এবং এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত গদি রক্ষার জন্য মানে নিজামীরা পতাকা পায়, জামাতে ইসলামের সঙ্গে বিএনপির জোট হয়, এবং সেটা একটা সমস্ত দেশকে আগুনে পুড়িয়ে ছারখার করার একটা অবস্থা তৈরি করে। কিন্তু আমার এইটা হলো সহজে বোঝা যায়, কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি, দেখেন আগুন কোনোদিন আগুন দিয়ে নেভানো যায় না। আপনি বিএনপির জামাত প্রীতি, আপনি হেফাজত প্রীতি দিয়ে সেইটাকে কোনোদিন সেই আগুনকে আপনি বন্ধ করতে পারবেন না, বরঞ্চ 2টা আগুন সম্মিলিতভাবে আমাদের দেশকে পুড়িয়ে ছারখার করে তুলবে। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কিন্তু যে ইসলামিক কার্ডটা কে বেশি খেলতে পারবে। এইটার ফলে আজকে জঙ্গিবাদ নিয়ে প্রচুর আলোচনা হয়, হওয়া প্রয়োজনও বটে, এবং সেটার বিরুদ্ধে অভিযানটা আমরা টেকনিক্যালি কিভাবে পরিচালনা করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট। জামাতকে নিষিদ্ধ করা উচিত, জামাতের ফান্ড সিজ করা উচিত, তার কমান্ড সেন্টার সম্পূর্ণ চুরমার করে দেওয়া উচিত। এগুলো হলো কংক্রিট স্টেপস। কিন্তু তার চেয়ে বড় বিপদের জায়গা আমি আরেকটা দেখি, সেটা হলো যে মানুষের ভেতরে সামাজিক চেতনায় আজকে সাম্প্রদায়িককরণের জায়গাটা ঢুকে গেছে, এবং এইটাকে যদি আমরা ঠিক মতো একটা খুবই শক্তিশালী পাল্টা অভিযানের মাধ্যমে আমরা যদি এইটাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ না নেই, তাহলে পরে কিন্তু জনগণকে আবার সেই বিভ্রান্তিতে নিয়ে যে আমাদের সর্বনাশ করে যাওয়ার ভিত্তিটা কিন্তু আরো জোরদার করে। আমি মির্জা কামাল বলবো এই সর্বনাশ থেকে বেরিয়ে আসার উপায় বলেন। আমি বলবো যে ধরুন, মানে আমাদের এখানে যে জাতীয়তাবাদের ব্যাপারে 2টো কনসেপ্ট আছে, একটা তো বাঙালি জাতীয়তাবাদ আর একটা বাংলাদেশি জাতীয়তাবাদ। এইটা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল বিষয়। আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয়তাবাদ। তো সেই ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা মানে তো সেই 47। তো আমি কি আপনার সেই বাংলাদেশি জাতীয়তাবাদের নামে আমি কি আবার 47-এ বাংলাদেশকে বা 71 পূর্ববর্তী জায়গায় বাংলাদেশকে ফেরত নিয়ে যাওয়ার পথটাকে খোলা রাখবো, সেই ব্যবস্থা রাখবো, নাকি আমি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশটাকে এগোবো? আবার কথা আছে, বাঙালি জাতীয়তাবাদ মানে কি সেটা উগ্র বাঙালি জাতীয়তাবাদ, নাকি সেটা আপনার ভাষা সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদ যা আপনার সকল জাতির সমানাধিকারকে নিশ্চিত করবে? বাঙালি জাতীয়তাবাদ যদি এদেশে ক্ষুদ্র জাতিসত্তা যেগুলো আছে, ক্ষুদ্র নামে এটা পলিটিক্যাল, মানে আমি বলছি এটা আমাদের সরকারি টার্ম, হ্যাঁ, আমাদের দেশের যে আদিবাসী এবং অন্যান্য সংখ্যা লঘু জাতিসত্তা যারা আছে তাদের যদি সমানাধিকারকে প্রতিষ্ঠা না করে, তাদের উপর যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, তাহলে তো সেটাও আপনার গণতন্ত্র হলো না। হ্যাঁ, তো কাজে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের জাতীয়তাবাদের কনসেপ্টটাকে ঠিক করতে হবে, ডেমোক্রেটাইজ করতে হবে। আর আপনার গণতন্ত্র যদি ভোটের মধ্যে সীমিত হয়ে যায়, তাহলে সেটা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি সেটা পরিব্যাপ্ত না হয়, সামাজিক জীবনে পরিব্যাপ্ত না হয়, তাহলে তো গণতন্ত্রের কোনো মানে দাঁড়ায় না। সেটা আপনার করতে হবে। আরেকটা হচ্ছে যে গণতন্ত্র যদি শুধু রাজনীতিরই বিষয় হয়, গণতন্ত্র যদি অর্থনীতি পর্যন্ত পরিব্যাপ্ত না হয়, তাহলে যে আপনার একটা সাম্যের চিন্তা ছিল যে আমরা আমাদের স্বাধীনতার সুফলটা সবাই মিলে ভাগাভাগি করে নেব, হ্যাঁ, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। বাংলাদেশ রাষ্ট্রে আজকে যে পরিমাণ বৈষম্য, এরকম বৈষম্য কিন্তু খুব কম সমাজে আছে। আমাদের ভয়াবহ রকমের বৈষম্য, এবং আমাদের এখানে আপনার যেভাবে পুঁজির কেন্দ্রীভবন হচ্ছে এবং লুটেরা পুঁজি
তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে একটা কঠিন অবস্থায় ফেলছে। আমি মনে করি শেষ করি, হ্যাঁ। আমার শেষ কথা হবে যে ইতিহাস চেতনার বিস্তার ঘটাতে হবে, আমাদের সাহিত্যের যে উত্তরাধিকার এবং সংস্কৃতির যে উত্তরাধিকার আছে সেটাকে জোরদার করতে হবে। ধন্যবাদ। আমরা আশা করব নিশ্চয়ই তার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধ প্রধান উপাদান এবং হবে। তার তো নিশ্চয়ই অন্যতম প্রধান উপাদান। ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজকের মতো শেষ করেছি উপসংহার। আজ আমরা আলোচনা করলাম মুক্তিযুদ্ধের ধর্ম। ধন্যবাদ জানাচ্ছি সিপিবি সভাপতি মুজাফফর সেলিম আপনাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেজবা কামাল, দুজনেই আমাদের সঙ্গে ছিলেন। আর দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন। আমরা জানিয়ে দিচ্ছি আগামীকাল শনিবার আমরা এই উপসংহারের বিশেষ আলোচনা হবে গণহত্যা দিবস নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টায়।